হ্যালো বন্ধুরা, আমি মোছাসুমি আক্তার তোমাদের ভাবি। আজ আমি শেয়ার করব আমগোর নিজের লাইফের কিছু ঘটনা। কাতারে একটি মুসলিম ছেলে ট্যাক্সি ড্রাইভার ছিল। যখনই আমাকে কোথাও যেতে হতো আমি সেই ছেলেটিকে ফোন করতাম। এক রাতে আমি বাড়ি যাওয়ার জন্য ট্যাক্সি খুঁজে পেলাম না, তাই আমি ওই মুসলিম ছেলেটিকে ডাকলাম এবং সে তখনই চলে আসলো। পথে ভীষণ বৃষ্টি শুরু হলো আর আমি তাই মুসলিম ছেলেটিকে বাড়িতে দেখলাম। আমি ঘরের দরজা বন্ধ করতেই সে আমার সাথে এমন কাজ করুন যে যা শুনে আপনি খেতে যাবেন, কারণ যদি একজন অচেনা পুরুষ এবং একজন অচেনা নারী একা থাকে তবে তাদের মধ্যে তৃতীয়জন বলতে থাকে শুধুমাত্র শয়তান। এবং এটা একেবারে সত্য। একজন অচেনা পুরুষের সাথে আমার জীবনের যখন এমন মুহূর্ত এলো তখন সবকিছু শেষ হয়ে গেল। আমার দুনিয়াকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে গেল এবং তারপরে আমার পুরো জীবন বদলে গেল। এত বৃষ্টি হচ্ছিল যে সামনের রাস্তাটা ও দেখা যাচ্ছিল না। আমি দেখছি পার্কে। বললাম যেভাবেই হোক আমাকে বাড়িতে পৌঁছে দিতে। আমরা যেখানে ছিলাম সেখানে থেকে আমার বাড়ি অনেক দূরে ছিল এবং খারাপ আবহাওয়ার জন্য আমি খুব চিন্তিত ছিলাম। ট্যাক্সি ড্রাইভার সম্ভবত খুব ভালো মানুষ ছিল বলে চিন্তা করবেন না ম্যাডাম, আপনাকে বাড়ি নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। সে সামনের আয়না দিয়ে আমার দিকে তাকালো এবং আমাদের চোখ মিলিত হওয়ার সাথে সাথে সে তার চোখ অন্যদিকে সরিয়ে নিয়েছিল। মনে মনে প্রার্থনা করছিলাম রাতের সময় যেন ভালোভাবে আমি বাড়ি পৌঁছাতে পারি। আমি আমার অফিসের বাইরে গত ৩ ঘণ্টা ধরে দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনো ট্যাক্সি ড্রাইভার আমাকে বাড়ি নিয়ে যাওয়ার রাস্তায় যেতে প্রস্তুত ছিল না, কারণ প্রবল বৃষ্টি হচ্ছিল এবং আবহাওয়ার কোনো নিশ্চয়তা ছিল না। অনেক রাত হয়ে যাওয়ায় আমি পুরোপুরি চিন্তিত ছিলাম। বাধ্য হয় আমি আমার মোবাইল থেকে ট্যাক্সি ড্রাইভারের নম্বর ডায়াল করলাম, যে একজন মুসলিম ছেলে ছিল। যখনই আমাকে কোথাও আমি তাকে ফোন করে আমার বাড়িতে ডেকে নিতাম এবং আমি যেখানে যেতে চাইতাম সেখানে সে আমায় অনেকটাই সস্তায় পৌঁছে দিত। এবার বাড়ি যাওয়ার জন্য আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। তখন অসুবিধায় পড়ে আমি তাকে ফোন করলাম। আমি ভাবতে পারিনি যে সেই আবহাওয়ার মধ্যেও আমার একটা ফোনে চলে আসবে। সে বলল, আপনি ১ মিনিট অপেক্ষা করুন, আমি আমার বাড়িতে আছি, আপনার কাছে যাওয়ার জন্য বের হচ্ছি। আমি সত্যিই অবাক হয়েছিলাম যে ব্যক্তি এমন খারাপ আবহাওয়ায় বাড়িতে শান্তিতে আছে। সে কেন আমার জন্য নিজের শান্তি ছেড়ে আসছে? এমন ঠান্ডা বৃষ্টিতেও দাঁড়ানো আমার জন্য কষ্টকর হয়ে উঠেছিল, কিন্তু বাধ্য ছিলাম। আমাকে ১ মিনিট অপেক্ষা করতে হয়েছিল। প্রায় ১-৫ মিনিট পর সে এসেছিল। তাকে দেখে আমার প্রাণের প্রাণ এল। ট্যাক্সিতে বসার সাথে সাথেই আমি তাকে ধন্যবাদ জানালাম যে সে আমার একটি ফোনে চলে এসেছিল। সে বলতে লাগল আমাকে সাহায্য করতে পেরে সে খুশি হবে। চোখ বন্ধ করে আমি কিছুক্ষণ ট্যাক্সিতে বসে রইলাম। তারপর যখন চোখ খুললাম আমি তার দিকে তাকিয়ে রইলাম। প্রবল বৃষ্টিতে অনেক কষ্টের ট্যাক্সি চালাচ্ছিল তিনি। জানি না কেন সে আমার একটা ফোন করাতেই চলে এসেছিল, অথচ আমাদের মধ্যে ভাড়ার কোনো কথা হয়নি। তখনও পর্যন্ত এই প্রশ্নটা আমার মনে আটকে রইল। আমি এই প্রশ্নের উত্তরের সন্ধানে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। এর আগেও বহুবার এই ট্যাক্সি ড্রাইভারকে আমি বাড়ি দেখেছি। ঘুরে বেড়ানোর খুব শখ ছিল আমার। যখনই কোথাও যেতে হতো এইটা ড্রাইভারকে আমি ফোন করে দিতাম। সে একজন চমৎকার মানুষ ছিল। আমার বলা ঠিক নয়, সে আমাকে নিশ্চিন্তে নিয়ে যেত। ওর এই অভ্যাসটা আমার ভালো লেগেছিল, তাই ওকে ডাকাটাই আমি ঠিক ভেবেছিলাম। কিন্তু আজ যে অবস্থায় সে আমার কাছে কাছে এসেছিল তা আমার জন্য আশ্চর্যের বিষয়। ঠিক তার আনুমানিক ৪-০ মিনিটের মধ্যে ২-০ মিনিট ভ্রমণ করার পর সে অবশেষে আমাকে আমার অ্যাপার্টমেন্টে নিয়ে গেল। বৃষ্টি খুব বেশি হচ্ছিল আর তাই কিছুই দেখা যাচ্ছিল না, বরং হাওয়ায় গাছগাছালি ভীষণভাবে দুলছিল। সে আমাকে ছেড়ে ফিরে যেতে চাইল, কিন্তু আমি তাকে থামালাম। সে গাড়ি স্টার্ট করার চেষ্টা করছিল। চমকে গিয়ে আমার দিকে তাকাল। আমি আগেই তার ভাড়া মিটিয়ে দিয়েছিলাম। আমি মুচকি হেসে বললাম যে এত বৃষ্টি হচ্ছে এবং হয়তো তোমার গাড়ি স্টার্ট হচ্ছে না, তাই আজ রাতে তুমি আমার বাড়িতে থাকো। সে আমার দিকে মাথা থেকে পা পর্যন্ত খুব অদ্ভুত চোখে দেখল এবং হঠাৎ এমন প্রশ্ন করল যা আমি মোটেও আশা করিনি। সে জিজ্ঞেস করল, আপনার বাড়িতে আর কে থাকে? আমি তার প্রশ্নে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম। আমি আমার বাড়িতে একা থাকতাম। এটাই ছিল এক কামরার ছোট ভাড়া ঘর। আমি তাকে বললাম, তুমি নিশ্চিন্তে এসো, তোমার কোনো সমস্যা হবে না। আমার দিকে তাকিয়ে সে কি ভাবতে লাগলো জানি না। সে তার গাড়ি বন্ধ করে নিচে নেমে আমার পিছু নীল। আমার ঘর ছিল ৫ তলায়। দুজনে লিফটে উঠে সোজা ঘরে চলে এলাম। ঘরে এসে আমি তাকে বসার জন্য একটি চেয়ার দিলাম। যা হয়েছে তা সম্পূর্ণ ভুল। আমি ভেঙে পড়েছিলাম। আমার জামা কাপড় খাটের নিচে পড়েছিল। আমি একটি চাদরে আবৃত ছিলাম এবং নিজের সবকিছু হারিয়ে ফেলেছিলাম। এভাবেই কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল, কিন্তু বৃষ্টি একইভাবে হচ্ছিল। জানালার দিকে তাকিয়ে আমার অতীতের কথা মনে পড়তে লাগল, যেটা খুব কঠিন ছিল। পিছনের সিরাজ সব তছন করে দিয়েছিল। আমার নাম শিলা এবং আমি হাওড়ার বাসিন্দা ছিলাম। আমি খুব সুন্দর আর আমি আমার সৌন্দর্য খুব গর্বিত ছিলাম। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম। অর্থের অভাব ছিল না এবং এটিও আমাকে গর্বিত করত। আমার বয়স তখন মাত্র ৫.৫ বছর এবং আমি নবম শ্রেণীতে পড়ি। তখন আমি
আমার ক্লাসের এক মুসলিম ছেলের প্রেমে পড়ে যায়। সে খুব ভালো ছেলে ছিল, সেরা বক্তা, সবাইকে সাহায্য করত। সে ক্লাসের অন্য মেয়েদের মতো সে ও আমার সাথে খুব ভালো আর করত, আর কখনো হিন্দু মুসলমানের ভেদাভেদ করত না। আস্তে আস্তে আমি তার প্রেমে পড়তে লাগলাম। তারপর একদিন তার কাছে আমার ভালোবাসা প্রকাশ করলাম। আমার কথা শুনে তার মুখে একটু হাসি ফুটে উঠল, আর শুরু হলো আমাদের প্রেমের সম্পর্ক। এভাবেই দিনগুলো মাসে পরিণত হতে থাকল, আর আমরা ভালোবাসার নামে একে অপরের ইচ্ছা পূরণ করতে লাগলাম। 6 বছর বয়সে আমি সেলিম কাছে সবকিছু হারিয়েছিলাম এবং সেলিমের আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে আমার জন্য দুনিয়ার সাথে লড়াই করবে, কিন্তু আমাকে কখনো ছেড়ে যাবে না। ওর ভালোবাসার ওই হাত ধরে আমি 2 থেকে 3 বছর ঘুরে সেই স্কুল থেকে কলেজে পৌঁছেছি। চলতে থাকে এভাবে গোপন প্রেম, কখনো হোটেলে, কখনো পার্কে। এভাবেই আমরা একে অপরের সাথে দেখা করতে লাগলাম। আমি যখন 7 বছরের কাছাকাছি পৌঁছেছি, তখন আমার বিয়ের সম্বন্ধ আসতে শুরু করে। আমার বাবা ঠিক করলেন যে তিনি আমাকে তার বোনের ছেলের সাথে বিয়ে দেবেন। এই খবরটা আমার কাছে এক সর্বনাশের মতো ছিল, কারণ আমার জীবনে সেলিম ছাড়া আর কোনো পুরুষের জায়গা ছিল না। পরের দিনই আমি সেলিমকে কলেজের বাইরে ডেকে একটা হোটেলে নিয়ে যাই। যথারীতি সেলিম খর্ব করে রেখেছিল, তার টাকার কোনো অভাব ছিল না। সে একজন ধনী পিতার সন্তান ছিল। আমি তাকে বলেছিলাম যে আমার বাবা চান যে আমি বিপুলকে বিয়ে করি, এবং এখন সময় এসেছে সে আমাদের ভালোবাসার জন্য কিছু পদক্ষেপ নিক এবং তার পরিবারের সদস্যদের আমার বাড়িতে পাঠা। যথারীতি সেলিম আমাকে জড়িয়ে ধরে এবং আমার কথা উপেক্ষা করে তার তৃষ্ণা মেটাতে শুরু করে। সেলিমের এই আচরণ আমাকে অবাক করে। আমি বিপুলের সম্পর্ক নিয়ে চিন্তিত ছিলাম, কিন্তু এতে সেলিমকে আমি একটু প্রভাবিত হতে দেখিনি। আমি রাগ করে সেলিমকে আমার থেকে দূরে ঠেলে দিয়ে বললাম সে যেন আমার বাড়িতে সম্বন্ধ পাঠায়। এভাবে লুকিয়ে হোটেলে আর কতদিন দেখা করতে থাকবো? সেলিমের মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল, আর সে বলতে লাগলো, বিয়ের কি দরকার? এত বছর আমরা একসাথে আছি, তাহলে মাঝে বিয়েল কোথা থেকে? সেলিমের কথা শুনে আমি চমকে উঠলাম। তার চোখে আমাদের সম্পর্ক ছিল শুধু হোটেল পর্যন্ত, আর আমাকে তার বিয়ে করার কোনো প্রয়োজন ছিল না। সে খুব করে বলছিল, তুমি বিয়ের পরেও এভাবেই আমার সাথে দেখা করতে আসতে থেকো, আমরা এভাবেই আমাদের ভালোবাসা উপভোগ করতে থাকব। আমি সেলিমের মুখে জোরে একটা থাপ্পড় মারলাম। আমি তার কাছ থেকে এটা আশা করিনি।
আমি তার জন্য সবকিছু ত্যাগ করেছি কারণ আমি তাকে বিয়ে করার আশা করছিলাম, কিন্তু সে খুব বাজে লোক বের হলো। আমি তাকে থাপ্পড় মারার সাথে সাথে সে রেগে গিয়ে আমাকে হাতে ধরে ঝাঁকিয়ে বলল যে তার কাছে আমার অনেক ভিডিও আছে, আর আমি তার কথা না শুনলে সে আমার দায় করে দেবে। সে পকেট থেকে মোবাইল বের করে আমাকে ভিডিওগুলো দেখাতে লাগলো।